বর্ষার শুরুতে যখন বৃষ্টি পড়েছিল সে মুহূর্তটা এত উপভোগ করেছি আর বেশ ভালো লেগেছে, কিন্তু এখন ননস্টপ বৃষ্টিই পড়ছে। এই বৃষ্টিটা কিন্তু এখন আর ভালো লাগছে না, কারণ ঘরের ভিতরে যেমন পানি প্রবেশ করছে, অন্যদিকে আমার পুরো ঘরটা কেমন জানি সেতে হয়ে আছে, কাপড়ও শুকাতে পারছি না, তো কোনো কাজ করেও কিন্তু আরাম পাচ্ছি না। তো সব মিলিয়ে কেন জানি বেশ বিরক্ত লাগছিল সকালবেলা ঘুম থেকে ওঠার পর। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা রাখছি যে যেখান থেকে আজকের আমার এই নিউ ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। চলে এলাম নতুন দিনে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য। আই হোপ প্রতিদিনের মতো লাইক দিয়ে আমার এই ভিডিওটি কন্টিনিউ করে যাবেন। তো আজকের ব্লগে আমার সকালের নাস্তার আয়োজন, সেই সাথে আমার ঘর সংসারের কাজ আর একটা কেক মেক করেছি, আর অন্যদিকে আরফিল বেস্ট বাই থেকে খুবই দরকারি কিছু কেনাকাটা করেছিলাম যেটা সংসারের জন্য বেশ প্রয়োজন ছিল। তো সব মিলিয়ে এই ব্লগটা আজ রেডি করেছি। আর আমি আমার এই আরফিল বেস্ট বাইয়ের ব্লগগুলো আপনারা বেশ লাইক করেন, আশা করি শেষ পর্যন্ত দেখে যাবেন, অনেক ভালো লাগবে। তো এদিক দিয়ে প্রতিদিনের মতো সংসারে যে সকল কাজকর্মগুলো করে থাকি আজও করছি। ছেলেদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে আজ রান্নাঘরে চলে এসেছি। কয়েকদিন ধরে রান্নাঘরটা না খুব একটা ডিপ ক্লিন করা হচ্ছে না, তার উপরে এত পিঁপড়া বাসা বেঁধেছে, বুঝতে পারছি না কি করব। তার উপরে তো ক্লিন করে কোনোভাবে রাখতে পারছি না, কেমন জানি সেতে হয়ে আছে দেয়াল, ফ্লোর সব কিছুই। তো এদিক দিয়ে একটু দেয়ালটা একটু পরিষ্কার করে আমার হ্যাঙ্গিংয়ের যে সেলফটা আছে সেখানের মাঝে যে সকল দরকারি জিনিসগুলো আছে কিচেনের সেগুলো একটু পরিষ্কার করে নিয়েছি। 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ হলো এগুলো আমার ক্লিন করা হচ্ছে না, তো ভাবলাম একটু পরিষ্কার করে ফেলি। আর অন্যদিকে কিচেন কাউন্টার টপটাও আজ একটু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। বেশ কয়েকদিন ধরে বৃষ্টির কারণে তো আমি রোদের দেখা পাচ্ছি না। রোদ থাকলে আমি সকালবেলা যে ভিডিও শ্যুটগুলো আপনাদের সাথে শেয়ার করি সেগুলো না খুব সুন্দর করে দেখা যায়, কিন্তু বেশ কয়েকদিন ধরে কেমন জানি বৃষ্টির কারণে জানালাটা খুলতে পারছি না, কারণ জানালা খুললে জানালা দিয়ে প্রচুর বৃষ্টির পানি আসে, তো যার কারণে জানালা বন্ধ করে এই শ্যুটগুলো নেওয়ার চেষ্টা করেছি। তো সকাল 8টা থেকে 8:30টার ভিতরে সংসারের কাজকর্মগুলো শুরু করে দিয়েছি প্রতিদিনের মতো। তো এদিক দিয়ে কয়েকদিন আগে আমি আড়ং থেকে যে কাপড়টা কিনেছি ন্যাপকিনটা, সেই ন্যাপকিনটা আজ ভাবলাম আমার কাউন্টার টপের উপর একটু সুন্দর করে গুছিয়ে আমার যে শখের জিনিসগুলো আছে এগুলো একটু গুছিয়ে ফেলি। আর সেই সাথে প্রত্যেকটা জিনিস আমি ক্লিন করে নিয়েছি। তো যখন ভয়েস ওভার দিচ্ছি তার কিছুক্ষণ আগেই আমি বেশ কিছু সুসংবাদ শুনেছি, আর সেটা হলো সবার আগে আমি এসএসসি পরীক্ষা যারা দিয়েছে তাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি মন থেকে। তো আমার বেশ কিছু আত্মীয় স্বজন, প্রায় 7 থেকে 8 জন আত্মীয় যে ছেলেমেয়েরা আছে সবাই কিন্তু খুব ভালো রেজাল্ট করেছে। কেউ গোল্ডেন এ প্লাস পেয়েছে, কেউ কেউ এ প্লাস পেয়েছে। তো সব মিলিয়ে আমার ঘরে কিন্তু বেশ উৎসবমুখর একটা পরিবেশ ছিল এই মুহূর্তে। তো যাই হোক, আমার বেশ ভালো লেগেছে, কারণ সন্তানরা যখন ভালো একটা রেজাল্ট করে তখন আমি একজন অভিভাবক হয়ে আমার থেকে বেশ ভালো লাগছিল। আর দুপুরের পর থেকে শুধু বারবার করে স্ক্রল করে দেখছি, টিভি দেখছি, মোবাইল দেখছি, ওদের এই আনন্দটা না আমার থেকে বেশ ভালো লাগছিল দেখতে। এদিক দিয়ে গত কিছুদিন আগে আমার ঘরে কিছু বাজার এনেছিলাম, তো সেগুলো একটু গুছিয়ে রাখছি। আর এই সকল জিনিসগুলো আমার বেশ দরকার, সেজন্য একটু বেশি পরিমাণেই এনেছি। আর বিমবার তো লাগে, সেজন্য একেবারে বড় জারটাই আমি নিয়ে এসেছি। তো মোটামুটি রান্নাঘরে এই সকল কাজকর্মগুলো একটু গুছিয়ে রাখছি। তো সেই সাথে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। আমার প্রিভিয়াস ব্লগে আমি তো আপনাদের সাথে বিয়ের শপিংটা শেয়ার করেছিলাম, হয়তো অনেক আপুদের সেই ব্লগটা ভালো লাগেনি, সেই জন্য আমার ওই ভিডিওটা অনেকেই হয়তো পছন্দ করেননি। তো যাই হোক, আমাদের তো সামনের সপ্তাহে বিয়ে, তো যার কারণে একটু হয়তো বিজি থাকতে পারে, আর আমি হয়তো ব্লগটা কন্টিনিউ নাও করতে পারি সেই সময় ব্যস্ততার কারণে। আমি জানি না, আমি যদি পারি তাহলে হয়তো আমি চেষ্টা করব আমার সংসারের কাজকর্মগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য, কারণ বাবার বাড়িতে যখন বিয়ে হবে তখন তো আর মন চাইবে না আমার ঘরে থাকতে। আমার ইচ্ছা করছে আমি এখনই চলে যাই, কিন্তু আমার পক্ষে তো সম্ভব না, আমার ছেলেদের স্কুল খোলা। তো
তো যার কারণে গিয়ে হয়তো না থাকলেও সকাল থেকে হয়তো রাত পর্যন্ত থাকতে পারি। আর আমার বাবার বাসাটা খুব কাছে আমার, তো একটু ব্যস্ত থাকবো। আর অন্যদিকে আমি ভাবছি ইদানিং একটু ব্লগিং থেকে একটু দূরে থাকবো। গত দুদিন ধরে আমার হাজব্যান্ড একটু আমার সাথে একটু রাগ দেখাচ্ছিল। একটা কারণ হলো, গত দুদিন ধরে আমার চোখে প্রচুর পরিমাণে মানে ঝাপসা দেখা যাচ্ছে সব কিছু। এত সমস্যা হচ্ছে চোখে, আমার চোখের কারণে আমার মাথা ব্যথাও প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছে। আর এখন ভিডিও করলে কেন জানি আমি মোবাইলের দিকে তাকিয়ে থাকতে পারি না। আমার চোখের প্রত্যেকটা মানে মনে হচ্ছে আমার চোখের চারপাশে একটু ফ্ল্যাশ লাইট দিচ্ছে বারবার করে। আমি আমার হাজব্যান্ডকে বলছি, আমার হাজব্যান্ড তখনই বারবার করে বলছে আরও ব্লগ করো, আরও মোবাইল দেখো, এইগুলোর কারণে তোমার চোখের আজ এই অবস্থা। তো যাই হোক, কথাটা কিন্তু আমি তার কথাটাতে রাগ করিনি, কিন্তু আমি বুঝতে পারছি মোবাইল হয়তো যদিও সংসারের কর্মের পরে যে অবসর সময়টা পাই ওই সময় যদিও মোবাইলে ভিডিও করি আর ভিডিও এডিট করি, অন্যান্য কাজগুলো করে থাকি মোবাইলে, তো একটা ব্লগ করতে গেলে কিন্তু বেশ খানিকটা সময় চলে যায়। আর আমি বিশেষ করে যেমনি তেমনি করে ব্লগ করতেও পারি না। চেষ্টা করি একটু সময় নিয়ে ব্লগটা আপনাদের সাথে মেক করতে এবং শেয়ার করতে, কারণ একটা ব্লগের পিছনে যে পরিমাণ পরিশ্রম এটা আমরা যারা ব্লগাররা আছি তারা কিন্তু খুব ভালোভাবে এটা উপলব্ধি করতে পারি। তো এদিক দিয়ে তো আমার হাজব্যান্ড বলল আপাতত মোবাইল থেকে একটু দূরে থাকো, দেখো চোখের সেই ব্যথাটা যায় কি না, আর তার উপরে আমি চোখের একটা ডাক্তার দেখাতে পারি। রিসেন্টলি গত 2 থেকে 3 দিন আমার চোখে প্রচুর পরিমাণে ব্যথা করছে, কোনোভাবে আমি তাকিয়ে থাকতে পারছি না। স্পেশালি আমি মোবাইলের দিকে তাকাতে পারছি না, চোখ থেকে পানি পড়ছে আর চোখটা ব্যথা করছে। আর কিছুক্ষণ পর পর মনে হচ্ছে মানে চারদিক থেকে আলো ফ্ল্যাশ লাইট আমার চোখের মধ্যে পড়ছে। তো যার কারণে একটু বেশ প্রবলেম হচ্ছিল আমার চোখে। তো ভাবলাম আমি এই ব্লগটা কিন্তু গতকালই দেওয়ার কথা ছিল, তো ওই যে শরীর সুস্থ ছিল না, যার কারণে একদিন পরেই আমি ভিডিওটা আপলোড করেছি। তো এদিক দিয়ে তো দেখতে পেয়েছেন অনেক কিছুই আমি রান্নাঘরের জিনিসপত্র গুছিয়ে নিয়েছি। আর আমার তো কোনো হেল্পিং হ্যান্ড নেই, যে কোনো কাজ আমার আগে থেকে এইভাবে করে রাখতে হয়, কারণ হেল্পিং হ্যান্ড থাকলে হয়তো আমি এই সকল কাজ কিছুটা একটু কম করতে পারতাম আর উনি আমাকে হয়তো হেল্প করতে পারতো। আর আমার হেল্পিং হ্যান্ড হাপা 3 থেকে 4 দিন পর পরেই আসে, বা মাঝে মাঝে দেখা যায় 1 সপ্তাহ পরেও আসে। তো যার কারণে সংসারের কাজ তো আর ফেলে রাখা যায় না। তার উপরে এদিক দিয়ে গতকাল বিকেলবেলা আমি কিছু কাবাব বানিয়ে রেখেছি, গরুর মাংস দিয়ে কাবাবগুলো বুটের ডাল দিয়ে আমি বানিয়ে রেখেছিলাম। তো গতকাল রাতে বানিয়ে ফ্রিজে রেখেছি, তো আজ সকালবেলা সেগুলো ফ্রিজ থেকে বের করে এখন একটু ফ্রোজেন করে রাখবো। যতটুকু এখন প্রয়োজন ততটুকুই আমি বাইরে রেখে আরগুলো ফ্রোজেন করে রাখছি, কারণ মাঝে মাঝে দেখা যায় হঠাৎ করে গেস্ট আসে, তখন তাদেরকে এই সকল নাস্তাগুলো দিতে আমার থেকে বেশ ভালো লাগে। তো যে কাবাবগুলো আমি বানিয়েছি সেগুলো এই ধরনের আরএফএলের যে সকল অর্গানাইজার বক্সগুলো আছে সেগুলোতে কিন্তু খুব সুন্দর করে আপনারা ফ্রোজেন করে রাখতে পারবেন। আর খুব ভালোও লাগে, এই সকল জিনিসগুলো রাখলে সুবিধা হয়। ভিতরে যদি কোনো কিছু থাকে তাহলে ফ্রিজটা যেমন গন্ধ হয় না, তেমনি আপনার নাস্তাটাও কিন্তু অনেক দিন ভালো থাকে। তো দুটো কাবাব আমার জন্য একটু ভেজে নিচ্ছি, কারণ কাবাবগুলো কেমন হয়েছে তা যদি আমি না খাই তাহলে তো আমি বুঝবো না এই নাস্তাটা খেতে কেমন লাগলো। তো অন্যদিকে আমি একটু ফ্রাইড রাইস করেছি, আমার ছেলেদেরকে তো সকালে খাইয়ে দিয়ে পাঠিয়ে দিয়েছি, তো সকালবেলার এই ব্রেকফাস্টটা একটু বানিয়ে নিচ্ছি। আর আমার আপুরা আমার সকালে নাস্তার আয়োজনটা কিন্তু বেশ পছন্দ করে। তো ইদানিং এত অভ্যাসে পরিণত হয়েছে যেভাবে সেভাবে আমি সকালে নাস্তার আয়োজনটা করতেও পারি না। একটু সময় নিয়ে এই মুহূর্তটা একটু নিজের মতো করে ব্যয় করি। সকালের এই নাস্তাটা সকালের একেবারে আমি পেট ভরেই খাই, কারণ সকালের এই নাস্তাটা যদি পেট ভরে না খাওয়া হয় তাহলে দুপুরে খেতে খেতে অনেক লেট হয়ে যায় সংসারে কাজকর্ম করতে করতে। সেজন্য সকালবেলায় একটু পেট ভরে খাওয়ার চেষ্টা করি। আর অনেক দিন পর আমার শখের এবং আমার পছন্দের চায়ের কাপটা বের করেছি। নতুন রিসেন্টলি যে কাপগুলো কিনেছি ওগুলো দিয়ে চা খেতে খেতে এই কাপটা অনেকটাই মিস করছিলাম, তো ভাবলাম আজ আর ওয়েট করছি না, এটাই বের করে এটা করেই আমি আমার চাটা পান করি। তো যে ফ্রাইড রাইসটা করেছি সেটাও এক বাটি নিয়ে নিয়েছি, আর সাথে আমি আম নিয়েছি আর আমার পছন্দের চা। তো এই মজার নাস্তা দিয়ে আমি আজ সকালের ব্রেকফাস্টটা করে নিচ্ছি। তো
তো নাস্তা খেয়ে আমার ডাইনিং টেবিলটা একটু পরিষ্কার করে নিচ্ছি। অন্যদিকে বর্ষাকাল আসার পর থেকে ধুলোবালিটা একটু ঘরে কম দেখা যাচ্ছে। তারপরে ওই যে একটা বাজে বদভ্যাস আছে, সারাক্ষণ ক্লিনিংয়ের মধ্যে থাকি। তো নাস্তা করে টেবিলটা একটু হালকা পাতলাভাবে একটু ক্লিন করে নিয়েছি। আমার প্রিভিয়াস একটা ব্লগে আমার একজন প্রিয় আপু, ব্লগার আপু, যার নাম হলো জান্নাত রাসেল টাইনি ওয়ার্ল্ড, তো ওই আপুটা আমাকে বলেছিল আমি যখন কেক বানাই তখন যেন কেকের এই ক্রিমটা মেক কীভাবে করি সেটা একটু দেখাই। আমি কেকের এই ক্রিমটা মেক করার পরে হঠাৎ করে তার কথাটা মনে পড়ে গিয়েছিল, আমি ভুলে গিয়েছিলাম যে উনি আমাকে কমেন্টটা কী করেছিল। তো হঠাৎ করে মনে যখন আসলো তো আপুকে আমি শেয়ার করছি। 1 কাপ হুইপ ক্রিম 5 থেকে 7 মিনিট পর্যন্ত আপনি বিট করবেন, দেখবেন ক্রিমটা খুব সুন্দরভাবে স্টিফ হয়ে যাবে। আর গরমকালে একটু বরফ থাকা অবস্থায় যে কোনো ক্রিম আপনি বিট করবেন। তো 5-6 মিনিট পরেই যখন দেখবেন বাটিটা আপনি বাঁকা করছেন, ক্রিমটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। আর যদি নরম হয়ে গলে যায় তখন আরও 5 থেকে 6 মিনিট আপনি এটাকে বিটার দিয়ে বিট করবেন। তো এই প্রসেসে খুব সুন্দরভাবে আপনার কেকের ক্রিমটা আপনি সেট করে নিতে পারবেন। তবে যে কোনো ক্রিম অতিরিক্ত বাতাস করলে সেটার ভেতরে বাতাস ঢুকে যাবে। এদিক দিয়ে একটা চকলেটের ডেলিভারি দিব আজ, তো যার কারণে একটু গানাশ দিয়ে উপর দিয়ে খুব সিম্পলভাবে কেকের ডেকোরেশনটা করে ফেলছি। যদিও একটা রিলেটিভ কেকের অর্ডার দিয়েছিল আর সে আমাকে বলেছিল খুবই সিম্পলভাবে কেকের ডেকোরেশনটা করতে। তো একটু কেকটা চারিদিকে 2D নজেল দিয়ে একটু ফ্লাওয়ার করে নিয়েছি। আর ঘরে আমি হোমমেড চকলেট বানিয়েছি, সেই চকলেটটা এই কেকের চারপাশে দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে নিচ্ছি। আর মাঝখানে আমি চকলেট সিরাপ দিয়ে দিব। যারা চকলেট লাভার তারা কিন্তু যে কোনো চকলেট কেক সবসময় পছন্দ করে। আর যেহেতু চকলেটের অর্ডার ছিল একটু বেশি, যার কারণে একটু চকলেট বেশি দিয়ে এই চকলেট কেকটা আমি বানিয়ে নিয়েছি। আর এভাবে খুব সিম্পল ডিজাইন করে ফেলেছি। তো আমার এই কেকের ডেকোরেশনটা আপনাদের কেমন লেগেছে সেটা আপনারা চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর একটু বেশি পরিমাণে চকলেট দেওয়ার কারণে পুরো কেকের ডেকোরেশনটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল সামনাসামনি। তো যাই হোক, আর ওয়েট করছি না, টাইটেল দেখে তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি আমার ঘর সংসারের জন্য কি কি কেনাকাটা করেছি। আমি গত একদিন আগে আরএফএল বেস্ট বাইতে গিয়ে আমার সংসারের জন্য কিছু দরকারি জিনিস কিনেছি। তো শুরুতে যে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করছি, এখানে একটা আমি ডেজার্ট কাপ নিয়েছি যেটা আমার থেকে বেশ ভালো লেগেছে। আর এটা সিঙ্গেল পিস সেল করছে তারা, যার কারণে অনেকটা রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে আমি সাথে সাথে নিয়ে নিয়েছি। আর এটা প্রাইস নিয়েছিল আমার থেকে 120 টাকা। যেহেতু আপনাদের সাথে আমি প্রায় রেসিপি শেয়ার করি সেজন্য এই জিনিসটা দেখে আর এক মুহূর্ত লেট করিনি। আর ছোট ছোট ফুলের ফ্লাওয়ার ভাস কিনেছি প্লাস্টিকের, আর এগুলো খুবই রিজনেবল প্রাইসের মধ্যে পেয়েছি। পার পিস 15 টাকা করে 4টা নিয়েছি, তার মধ্যে একটার মাঝে আমি আমার রিয়েল গাছ রেখেছি আর এখানে 3টা আছে। তো এগুলো কীভাবে আমি কি কি গাছ রাখবো সেটা আমি পরবর্তী ব্লগটাতে চেষ্টা করব দেখানোর জন্য। তো আরএফএল বেস্ট বাইতে গিয়েছি খুবই ইমার্জেন্সি এবং দরকারি একটা জিনিস কেনার জন্য। তো সেখানে গিয়ে আমি অন্য সকল জিনিসগুলো কেনাকাটা করেছি। ওই যে বাজে একটা বদভ্যাস আছে। তো যাই হোক, এদিক দিয়ে একটা বাথ স্পঞ্জ নিয়েছি যেটা বেশ দরকার ছিল আমার। আর আমার ছেলেদেরও এই জিনিসটা কেনার জন্য বলছিল বারবার করে, তো নিয়ে নিলাম সেখানে গিয়ে। তো রান্নার জন্য একটা স্প্যাচুলা নিয়েছি যেটা কালারটা আমার থেকে বেশ ভালো লেগেছে আর আমার বেশ দরকারও ছিল। গত কয়েকদিন আগে যে স্প্যাচুলাটা নিয়েছিলাম সেটা ভেঙে গিয়েছিল। তো এই জিনিসগুলো তো আমাদের গৃহিণীদের জন্য বেশ দরকার রান্নার কাজে। আর এই জিনিসটা দেখে আমার থেকে বেশ ভালো লেগেছে, সেজন্য এই জিনিসটা নিয়েছি। আর মেন জিনিস যেটা ছিল, আমার থেকে চা ছাকার যে ছাঁকনিটা সেটা ভেঙে গিয়েছে, তো যার কারণে ওখানে গিয়েছি ইমার্জেন্সি এই জিনিসটা নিয়ে। তো ওই যে বাজে একটা বদভ্যাস, একটা কিনতে গেলে অন্যান্য সকল জিনিসগুলো যা প্রয়োজন সব কিছুই নিয়ে আসি। এদিক দিয়ে আপনাদেরকে আমি এটার প্রাইসটা শেয়ার করতে ভুলে গিয়েছিলাম। এটার প্রাইস নিয়েছিল আমার থেকে 165 টাকা আর চা ছাঁকনিটার প্রাইস নিয়েছিল 225 টাকা। তো আপনাদেরকে একটা খুব সুন্দর একটা জিনিস শেয়ার করে, রিসেন্টলি ভাইরাল এই দুটো প্লেট আমি যখন দেখেছি আমি ভেবেছি এগুলো হয়তো চায়না থেকে ইম্পোর্ট করা এই সকল প্লেটগুলো, কিন্তু হঠাৎ করে যখন আমি আরএফএল বেস্ট বাইতে গিয়ে এই সুন্দর সুন্দর প্লেটগুলো দেখেছি আমার তো সাথে সাথেই
ইচ্ছে করেছিল কিনে ফেলতে, আর আমি কিন্তু এক মুহূর্ত লেট করিনি। এই সুন্দর একটা নিয়েছি মান্ডালা প্লেট, আর একটা নিয়েছি চ্যাক প্রিন্টের মাঝে। এই সুন্দর সুন্দর প্লেটগুলো আমি রিসেন্টলি ফেসবুকে কিছু আপুদের কাছে দেখেছি। আমি ভেবেছি সেগুলো হয়তো তারা কোনো অনলাইন পেজ থেকে কিনেছিল, কিন্তু পরবর্তীতে যখন আমি আরএফএল বেস্ট বাইতে গিয়েছি, সেখানে গিয়ে সুন্দর জিনিসগুলো দেখে তখনই ভেবেছিলাম তারা এগুলো আরএফএল বেস্ট বাইতে থেকে কিনেছিল। এই চেক প্রিন্ট প্লেটের প্রাইস নিয়েছিল 195 টাকা, আর মান্ডালা যে প্লেটটা আছে সেটা প্রাইস নিয়েছিল 185 টাকা। যেহেতু আমি মাঝে মাঝে আপনাদের সাথে সকালে নাস্তার আয়োজনটা শেয়ার করি, সেজন্য এই প্লেটগুলো দেখে সাথে সাথে কালেক্ট করে নিয়েছি। আর আপনাদের থেকে কেমন লেগেছে আমার এই প্লেটগুলো, সেটাও কিন্তু আপনারা চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আই হোপ প্রতিদিনের মতো আমার এই আজকের ব্লগটাও আপনাদের অনেক ভালো লেগেছে। তো দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।